আসলে আপনাদেরকেও দীর্ঘ সময় হয়তো বসে থাকতে হয়েছে এবং আরো কিছুক্ষণ সময় বসে থাকতে হবে, সেজন্য ক্ষমা চাচ্ছি। এবং সাথে করে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, আপনারা সবাই জানেন যে আমাদের জাতির সূর্য সন্তানদেরকে আমরা আজকে এই দিনে হারিয়েছিলাম। তাদের স্মরণে বাংলাদেশ বিনির্মাণে এবং শুধু ৭১ নয়, বাংলাদেশ বিনির্মাণে এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় ২৪ যে সকল শহীদরা আত্মত্যাগ করেছেন, সকল শহীদদেরকে, বাংলাদেশের সকল শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং আপনাদের সাথে মানে এখন যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে, এটা একদম বাস্তব অভিজ্ঞতা। আমি গতকালকে বাংলাদেশে এসেছি সৌদি আরব থেকে। গত ৪০ দিন আমি সৌদি আরবে ছিলাম। এর আগেও সৌদি আরব গিয়েছি। অনেকে জানেন যে উমরা পালনে গিয়েছি। আমি উমরা পালন করতে নিশ্চয়ই ৪০ দিন লাগে না। গিয়েছে, হ্যাঁ, ফিল্ড ওয়ার্কে গিয়েছি। এটা এতদিন বলতে পারছিলাম না, কিন্তু আজকে বলছি যে ফিল্ড ওয়ার্কে গিয়েছি, অবজার্ভ করতে গিয়েছি। জুলাইয়ের যে সকল মানুষরা, আমরা তো রাস্তায় দেখেছেন, আপনারা অনেকে দেখেছেন, আপনারা নিজেরা ছিলেন প্রত্যেকে, আমার মনে হয় যে প্রত্যেকে এখানে রাস্তায় ছিলেন যারা সাংবাদিক ভাইরা আছেন। আপনারা কামারের সামনে আপনাদের ক্যামেরাকে নিয়ে এইভাবে দাঁড়িয়েছিলেন। যখন গুলি হচ্ছিল, টিয়ারশেল খাচ্ছিলাম, আপনাদের সাথেই খাচ্ছিলাম টিয়ারশেল। আমার মনে আছে সাংবাদিক ভাইরা কিন্তু কোনোভাবে টিয়ারশেল থেকে মুক্তি পায়নি। শিক্ষার্থীরা যেভাবে হচ্ছে টিয়ারশেল খাচ্ছিল, সাধারণ মানুষ যেভাবে টিয়ারশেল খাচ্ছিল, সাংবাদিক ভাইরা টিয়ারশেল খাচ্ছিল। গুলি শুধু হচ্ছে সাধারণ মানুষ খায়নি, সাংবাদিক ভাইরাও গুলি খেয়েছে, মারা গেছে। মনে আছে আমাদের সবকিছু। আমরা নিরুপায় হয়ে শুধু আল্লাহ করছিলাম, আল্লাহ যারা আমাদের মারতেছে, আমরা তো তাদেরকে মারতেছি না, আমরা তো অস্ত্র হাতে নিই না, আমরা শুধু বুক ফেলে দিয়েছি। আল্লাহ কেউ আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে হেফাজত করো। আমাদের কাছে ওই দোয়া করা ছাড়া আমাদের প্রতিরোধের আর কোনো তো উপায় ছিল না। আপনারা সাংবাদিক ভাইয়ের সবাই সাক্ষী। কিন্তু ওই সময় আমাদের জন্য আশীর্বাদ হয়ে সবচাইতে বড় রোল যারা প্লে করেছিল, যারা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দিয়ে, একদম রেমিটেন্স বন্ধ করে দিয়ে, শেখ হাসিনা যে বুলেট কেনার টাকা সেটাকে বন্ধ করে দিয়েছিল, ফ্যাসিস্টদের বুলেট কেনার টাকা বন্ধ করে দিয়েছিল এই প্রবাসী ভাইয়েরা। কিন্তু আজকে ফ্যাসিস্ট চলে গেছে। আমরা সবাই এখন পর্যন্ত আমাদের সবার এখানে কম বেশি বুকে হাত দিয়ে বলতে পারি যে ভাই আমার তো বাসার কথাই ছিল না। কারণ অনেক সাংবাদিক ভাইরা এখনো পর্যন্ত আমার মনে হয় যারা রাস্তায় ছিলেন, আপনারা হয়তো ওই নিয়ে ঠিক গেছেন না, হয়তো বাড়িতে ফিরবো না, আমি আমার কাজটা করে যাবো। কিন্তু এখন পর্যন্ত যে আমরা পৃথিবীর আলো বাতাস নিচ্ছি, সবচেয়ে বড় ফাইট যারা আমাদের পক্ষে দিয়েছে, যে সকল প্রবাসী ভাইরা, তারা আজকে যে এই গণ অভ্যুত্থানের ১ বছর পরেও এতটা অবহেলিত, এতটা ক্ষতিগ্রস্ত এবং এতটা ভঙ্গুর অবস্থায় আছে, এটা যদি আপনারা মানে কেউ যদি প্রবাসে না ঘুরে বেড়ান, তাদের সাথে না বসেন, এটা হয়তো আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। গত বছর উমরা যাওয়ার পরে প্রবাসীদের সাথে কিছুদিন মিশেছিলাম, তো তারপর থেকে প্রবাসীদের সাথে আমার কিছুটা সখ্যতা তৈরি হয়েছে। তারা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া কল্যাণে মেসেজ পাঠায় যে ভাই আমরা এই অবস্থায় আছি। আমরা মাঝে মাঝে চেষ্টা করি আমাদের বন্ধু বান্ধব নিয়ে, আমাদের টিম নিয়ে তাদেরকে পরামর্শ দেওয়া বা কিভাবে প্রবলেমটা সলভ করা যায় সেভাবে পরামর্শ দেওয়া। কিন্তু গত জাস্ট এই ২ মাস আগে, ২ মাস আগ থেকে, হ্যাঁ প্রায় তারও ৩ মাস আগ থেকে আমরা প্রায় একটা ইনফরমেশন প্রচুর পরিমাণ, একটা মেসেজ প্রচুর পরিমাণ পাচ্ছিলাম। ইনবক্সে একটা মেসেজ বেশি আসতেছিল। এটা প্রায় ১০০০ যখন প্রথম যখন একটা মেসেজ আসছিল যে ভাই সৌদি আরবে প্রচুর পরিমাণ অপহরণ বেড়ে গেছে, আপনারা একটা আমাদের জন্য কথা বলেন। তো তখন গুরুত্ব দিয়ে গেছে, একটা মেসেজ দিচ্ছে, ২টা মেসেজ দিচ্ছে, এটা হয়তো সৌদি গভর্নমেন্ট এত স্ট্রং, বলিষ্ঠ, তাদের পুলিশ প্রশাসন, এটা হয়তো ঠিক হয়ে যাবে। এরকম তো বাংলাদেশে ঘটে অ্যাভেলেবেল। সো যখন দেখলাম একটা মেসেজ দিল, ২টা মেসেজ দিল, ১০০ থেকে যখন ১০০০ ক্রস করল, তখন একটা কনসার্নের বিষয় দাঁড়িয়েছে যে কি ব্যাপার, যে এত মানুষ একসাথে মেসেজ দিচ্ছে, এই ঘটনা মানে খোঁজ নিয়ে জানাবো যে প্রায় ঘটতেছে। সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশের যে সাইফুর রাজু ভাই আরো সাংবাদিক ভাই যারা আছেন, তাদের নিউজে দেখছি যে এই ঘটনা রিপিট হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত ওইভাবে মানে দৃশ্যমান কোনো সাঁচার ব্যবস্থা দেখলাম না, কিন্তু বাংলাদেশ থেকে ওইভাবে কোনো রকম ডিসিশন দেখলাম না। কিন্তু এটা ঘটতেছে, কিন্তু প্রবাসীর কাছে প্যানিক হচ্ছে। কারণ কি, বা এটা কারা ঘটাচ্ছে? তো আমার বড় ভাইদেরকে বললাম যে ভাই আমার কি আসলে
সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে ক্যামেরার সামনে এগুলো বলা উচিত, প্রবাসী এগুলো বলতেছে। আমাদের ভাইরা পরামর্শ দিল যে ভাই তুমি এখন বলো না কিছু, এখন বললে তুমি তো সম্পূর্ণ ব্যাপারটা জানো না, তুমি না জেনে যদি এখন কিছু একটা বলো, ধরো এটা প্রবাসীদের ক্ষেত্রে, এখন তুমি যাদের ভালোর জন্য বলতেছো তাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় পরবর্তী কিন্তু তারাই হচ্ছে তোমাকে দোষারোপ করবে। তার মানে তোমার আগে যাওয়া উচিত, গিয়ে দেখা উচিত, বলছে তারা কি করা উচিত, তুমি যাও। তো আমরা একটা টিম নিয়ে ফিল্ড রাইডে চলে গেলাম সৌদি আরবে। সৌদি আরবে পথে প্রান্তরে ঘুরেছি 40 দিন, প্রবাসীদের সাথে হেঁটেছি, চলেছি, ফিরেছি। তারা সকালবেলা ঘুম থেকে কখন ওঠে, ঘুমায় কখন, কাজে যায় কখন, তারা যখন খায় তখন তাদের কি করতো, তারা যখন ঘুমায় তখন তাদের কি করতো, সে যখন তার দিনের প্রত্যেকটা দিন আপনি যখন চিন্তা করেন যে সকালবেলা ঘুম থেকে উঠছি, নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করছি, কাজে আসছি, তারপর হচ্ছে বাসায় গিয়েছি, পরিবারকে দেখেছি, তাদের সাথে গল্প করেছি, তারপর খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছি। এই আপনার একটা লাইফ সার্কেল, একটা সাইকেলের মধ্যে আপনি রেগুলার জীবনযাপন করতেছেন। কিন্তু একটা প্রবাসীর প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময় আছে, সে এরকম কাজে যায়, আসার পর একটা নির্দিষ্ট সময় রাখে প্রতিদিন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, সে শুধুমাত্র ফোনের স্ক্রিন দিকে তাকায় থাকে। সে তার মেয়েকে দেখতেছে, তার মাকে দেখতেছে, তার বউয়ের সাথে কথা বলতেছে। একটা অদ্ভুত জীবনযাপন, এতটা প্যাথেটিক। সেগুলো অবজার্ভ করার একটা সুযোগ হয়েছে। সেখান থেকে দেখলাম যে প্রবাসে দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশিদের শত্রু বাংলাদেশিরা নিজেরাই। সৌদি আরবে যেটা দেখে এসেছি যে বাংলাদেশিদের শত্রু বাংলাদেশিরা নিজেরাই। ওখানে অপহরণ হচ্ছে জুলাই হ্যাঁ এর আগেও হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পর 1 বছরে এটা ড্রাস্টিক ভাবে বেড়ে গেছে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু জানে। আমরা 9 তারিখে এখানে যাওয়ার পর 9 তারিখে হচ্ছে প্রবাসীদের মতামত নিয়ে আমরা অ্যাম্বাসিতে যাই একটা স্মারকলিপি দিতে, যে এই যে প্রবাসীরা এই প্রবলেমে ভুগছে, এই সকল প্রবলেমস গুলো আমরা একদম আইডেন্টিফাই করেছি এবং আপনাদের কাছে আমরা জানালাম, এবং আপনারা কিভাবে সলিউশন দিবেন আমাদেরকে একটু জানান, আমরা আশ্বস্ত হতে চাই এবং প্রবাসীদেরকে আশ্বস্ত করতে চাই। তো দেখা করতে গেলাম 9 তারিখ অ্যাম্বাসাডর মহোদয়ের সাথে। আমি আসলে রেখে রেখে কথা বলছি না, একদম স্পষ্টই বলছি যে তার সাথে মানে প্রায় ঘন্টাখানেক হচ্ছে আলোচনা করলাম, কিন্তু আলোচনার মধ্যে আমার জাস্ট মানে শকিং যে মনে হলো আমার যে টাইমটা ওয়েস্ট হয়ে গেল, টাইমটা ওয়েস্ট হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম যে ভাই এই যে প্রবাসীদের যে অপহরণের ঘটনা ঘটতেছে আপনারা তো জানেন নাকি মনে হয় জানেন না? বলছে আমরা জানি, আপনাদেরকে আমরা কিছু তথ্য দিই, তারা প্রবাসীরা তথ্য দিচ্ছে, আপনারা তাদেরকে ধরার ব্যবস্থা করেন বা পুলিশে ধরার ব্যবস্থা করেন। তো আমাদের কাছে সব রকম তথ্য আছে, সব রকম তথ্য থাকলে আপনারা কেন ধরছেন না? বলছে যে আমরা তো ধরার জন্য পুলিশে ধরাই দিই, ধরাই দেওয়ার পর যারা ভিকটিম তার সাক্ষী দিতে আসে না। আচ্ছা সাক্ষী দিতে আসে না, এটা তো একটা বাংলাদেশের শ্রম বাজারের জন্য অনেক বড় হুমকি। আপনারা যারা অ্যাম্বাসেডররা আছেন, উনি আগে কোরিয়াতে ছিলেন, চায়নাতে ছিলেন, ও নতুন হচ্ছে অ্যাম্বাসেডর হয়েছে, তো ওনার তো অভিজ্ঞতা আছে, বিশাল অভিজ্ঞতা। তো জুলাই অভ্যুত্থানে যারা শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিছে যে ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলছে, তাদেরকে এবার যদি হচ্ছে দেশে পাঠিয়ে দিতে পারেন, আপনারা পুলিশে ধরাই দিতে পারেন, আপনারা জেল খাটাতে পারেন, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটতেছে, আপনারা জানেন, আপনাদের কাছে তথ্য আছে, কিন্তু আপনারা তাদেরকে ধরাই দিচ্ছেন না পুলিশে, বা তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছেন না, বাংলাদেশের আইনে তাদেরকে বিচার করতেছেন না, প্রবাসীদের সমস্যার সমাধান করতেছেন না, কিন্তু আপনারা সবাই জানেন। তাহলে আপনি কিছুই পারতেছেন না, তাহলে আপনি এখানে কেন বসে আছেন? এই কথা যদি হচ্ছে তাকে ওই সময় আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, কিন্তু অনেক রকম রুলস রেগুলেশন এগুলোর বাউন্ডারির মধ্যে আটকা পড়ে গেছে, কারণ অনেকগুলো কাজ করতে হবে, আরো জানতে হবে। তো খোঁজ নিয়ে জানলাম যে সমস্যাটা কোথায়। সমস্যাটা এটাই যে ভাই বাংলাদেশিদের সূত্র ছিল বাংলাদেশি নেই, বাংলাদেশ গভর্নমেন্ট এগুলো জানে, কিন্তু তারা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো মানে সমস্যার সমাধানই দেখতে পেলাম না। কিছুদিন আগে মাত্র 15-20 দিন আগে একটা ছেলে, রাকিব নামের একটা ছেলে, আমি তো মার সাথে গত 3 দিন আগে দেখা করে আসছি, একটা মাত্র ছেলে, মহিলা, তার স্বামী নেই, মারা গেছে, বাচ্চার তার যখন ছেলে বয়স 1.5 বছর তখন মারা গেছে। সেই ছেলেকে বড় করছে, ছেলেকে হাফিজ বানানোর চেষ্টা করছে। এই সৌদি আরবে মাও কাজ করে ওখানে, ছেলেও কাজ করতে ওখানে, মায়ের একমাত্র সম্বলের ছেলেটা, তাকে প্রবাসের মানে ওই যারা অপহরণকারীরা তারা তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে যাওয়ার পর হচ্ছে মুক্তিপণ চাইছে, মুক্তিপণ মা দিচ্ছে, দেওয়ার পরেও মেরে ফেলছে ছেলেটাকে। কিভাবে মারছে জানেন? ওই ছেলেটাকে
পিটাইতে পিটাইতে মানে উলঙ্গ করে পিটাইতে পিটাইতে একদম তার শরীর কালো বানায় ফেলছে, তার মা তাকে চিনতে পারতেছিল না, মুখে রক্ত চলে আসছে। সেই ছেলেটাকে শেষমেশ মারতে মারতে মেরে ফেলছে যখন তার সাথে আরেকটা ছেলেকে নিয়ে গেছিল। সেই ছেলেটা যখন ওই রাকিব যখন মারা যায় তখন ওই ছেলেটা কে মানে ওই ছেলেটাকে বলতেছে যে তুমি তোমার রাকিব মারা গেছে, তুমি ওকে গোসল করায় দাও। ওর বন্ধুকে বলতেছে গোসল করায় দাও। ওই বন্ধু গোসল করাই দিচ্ছে। গোসল করায় দেওয়ার পর তাকে একটা বস্তার মধ্যে নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটা গুহার মধ্যে ফেলাই দিয়েছে। পুলিশ অনেকদিন হয়ে গেছে কিন্তু হচ্ছে ধরেন কোনোভাবেই তাকে ট্রেস করা যায়নি। বাংলাদেশ গভর্নমেন্ট চাইলে কিন্তু পারতো যে সৌদি গভর্নমেন্ট প্রেশারাইজ করে যে এরকম এই প্রবলেমটা সলভ করে দেওয়া, কিন্তু ওই ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পর যেখানে লাশটা ফেলে দিচ্ছে, তারপর যখন উদ্ধার করলো কিছুদিন আগে লাশটা, তখন দেখলো যে একটা ছেলে না আরো একাধিক মানুষের লাশ দেখছে। এইটাই হচ্ছে এখন এই অবস্থা চলছে আমাদের দেশে। হ্যাঁ, রাকিবের চামড়া কিন্তু তুলে ফেলছে যাতে চিনতে না পারে, তার মা যেন তাকে চিনতে না পারে, তার কেউ যেন ট্রেস করতে না পারে। এইরকম অবস্থায় আমাদের প্রবাসীরা দিন যাপন করতেছে। প্রত্যেকটা প্রবাসী আতঙ্কের মধ্যে আছে সৌদি আরবে, যেটা দেখে আসেন নট অনলি সৌদি আরব বাট অলসো মালয়েশিয়ার একই রকম নিউজ আসতেছে। এখন আবার দুবাইতেও এরকম নিউজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, নানা জায়গা থেকে বিভিন্ন দেশের যারা বাংলাদেশি প্রবাসী আছে তারা ভয়ঙ্কর অবস্থায় আছে। এই অপকর্মগুলো করতেছেই বাংলাদেশিরা। আর জুলাই অভ্যুত্থানের পর বেড়ে গেছে। আর খোঁজ নিয়ে জানলাম যে এটার পিছনে কারা কারা আছে। খোঁজ নিয়ে যখন জানতে পারলাম যে এটার পিছনে বাংলাদেশের যে সকল সন্ত্রাসীরা জুলাইয়ের আগে চাঁদাবাজি করে বেড়াইতো, ছিনতাই করে বেড়াইতো, মারপিট করে বেড়াইতো, মানুষ অপহরণ করে নিয়ে যেত, ওরা জুলাইয়ের পরে এখন আর তো কেউ দেশে নাই। এখন সেই সকল লোকেরা এখন সৌদি আরবে তারা অবস্থা নিয়ে সেই একই কাজগুলো করে যাচ্ছে ওখানে বসে। তারা এখন ওই ক্ষতিটাই করে যাচ্ছে বাংলাদেশের মানুষের। যদি এইটা এখন না থামানো যায়, ড্যাম শিওর থাকেন আগামী কিছুদিনের মধ্যে সৌদি গভর্নমেন্ট যখন মানে অতিষ্ঠ হয়ে যাবে তখন সৌদি শ্রম বাজারটা জাস্ট বন্ধ করে দিবে, জাস্ট বন্ধ করে দিবে। আজকে এত ভালোভাবে আসি না বাংলাদেশের দুদিন পর পর খালি দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের উপদেষ্টা মহোদয়রা বিভিন্ন সংবাদ মাধ্যমে হচ্ছে পোস্ট দেওয়ায় বা হচ্ছে নিউজ করায় যে প্রবাসীরা আজকে এত টাকা রেমিটেন্স পাঠালেন, এত বিলিয়ন টাকা রেমিটেন্স পাঠাইছেন, দেশের অর্থনৈতিক চাকা ঘুরাচ্ছে প্রবাসীরা, এগুলো বলতেছে। কিন্তু যখন এটা বন্ধ করে দিবে না তখন হচ্ছে এই যে আমলারা আজকে সমস্যা সমাধান করতেছে না, তাদের বেতন যখন আটকে যাবে ঠিক মতো না। এখানে আমার কথা আছে ভাই, প্রতিটা আমলাদের হবে না, আমরা তাদের বেতনটা ঠিক মতো নিয়ে যাবো, প্রতিটা হবে আপনারা মানতে হবে, জিনিসপত্রের দাম যাবে বেড়ে। তখন হ্যাঁ করবেন আপনি, আমি, আমাদের পরিবার। তখন আপনি আপনার সন্তানের বেতনটা দেওয়ার সময় টেনশন করবেন যে আজকে স্কুলের বেতন দিব নাকি ওকে আজকে রাতে খাওয়াবো, এই চিন্তা আপনার ঘুম নষ্ট হয়ে যাবে। আমি প্রশ্ন আপনি ওপেন ফর্ম করে দেবো, আপনাদের কাছ থেকে শুনবো আপনাদের প্রশ্ন যদি থাকে। আপনি থ্যাংক ইউ সো মাচ। তো এটুকুই বলতে চাই যে ভাই আমাদের এখন সময় আসছে, কিছুদিন পর ইন্টারিম গভর্নমেন্ট তারা নির্বাচন দিয়ে চলে যাবে। ইন্টারিম গভর্নমেন্টকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসিয়েছে, প্রবাসীরা তাদের সক্ষমতা দিয়ে ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছে। সেই ইন্টারিম গভর্নমেন্টের এখন দায়িত্ব হচ্ছে যাওয়ার আগে প্রবাসীদের এখানে যে দাবিগুলো আছে 19 দফা, এটা খুবই বেসিক। ওনারা যে চেষ্টাটা করেছেন ভাই এটা খুবই বেসিক, এগুলা বাস্তবায়ন করা খুব সহজ, খুব সহজ। কিন্তু আরো অনেক বড় বড় প্রবলেমস আছে। প্রবাসীদের যে অধিকার সংরক্ষণ, এই আইনগুলো নিয়ে কাজ করার অনেক জায়গা আছে, সেগুলো করতে হবে। এটা অন্তত আমাদের জায়গা থেকে রিকোয়েস্ট, আপনারা এটা করেন, এই সমস্যাটা সমাধান করে দিয়ে যান। আপনারা যদি না করেন, কোন নির্বাচিত সরকার এসে এই সমস্যার সমাধান আর করবে না। আমরা দেখেছি যে এই বাংলাদেশে যারা টিকিট সিন্ডিকেট করে, টিকিটের বিজনেস করে, তাদের প্রতিনিধি যায় পার্লামেন্টে, তাদের এমপি গিয়ে পার্লামেন্টে যায়। যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদের সিন্ডিকেট পার্লামেন্টে যায়। যারা আদৌ ব্যবসা করে, ভিসার ব্যবসা করে, দালালি করে, তাদের হচ্ছে এমপি যায় পার্লামেন্টে, তারা গিয়ে হচ্ছে তাদেরকে তাদের পারপাস সার্ভ করে। কিন্তু প্রবাসীদের কোনো এমপি ওই পার্লামেন্টে নাই, তো সারা জীবন ওই প্রবাসীদেরকে অবহেলিতই হইতে হবে। সো যেহেতু কোনো গভর্নমেন্ট এসে শুধুমাত্র ওই সকল জনপ্রতিনিধিরা এসে প্রবাসীদেরকে ক্ষতি করবে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আপনারা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের, আপনারা প্রবাসীদের সমস্যা সমাধান করে দিয়ে যান এবং তাদের জন্য এরকম কিছু প্রবাসীদের অধিকার সংরক্ষণের জন্য কিছু আইন করে দিয়ে যান, যাতে কোনো প্রবাসী এরকম সাফার আর না হয়। আরো অনেক কথা বলা আছে,
বলবো আস্তে আস্তে আপনাদের প্রশ্নগুলো শুনি।